জানলাগুলো খোলা। ঘর আগের রাতের মতোই লণ্ডভণ্ড হয়ে আছে, কিন্তু ঘরে ঢুকেই শুনি একটা খচখচ আওয়াজ। সেই আওয়াজের উৎস খুঁজতে গিয়ে রূপেশ উবু হয়ে বসে খাটের নিচে তাকায়। তারপরে বলে ওঠে, দেখ দেখ দেখ, সোনালি বিড়াল, ওই দেখ। আমি সাথে সাথেই মেঝের উপর উবু হয়ে বসে পড়ি। তারপর যা দেখলাম সেটা একটা আশ্চর্য ঘটনা। দেখি বিড়ালটা ল্যাপটপ ধরে টানার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফলে ল্যাপটপের উপর নখের আঁচড়ের দাগ পড়ে যাচ্ছে। বিড়ালটা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের দিকে তাকায়। তার সেই চাহনিতে সকালে দেখা সেই বিড়ালের মতন হিংস্রতা নেই, বরং কেমন নিষ্প্রভ দৃষ্টি। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন তাপস ঘোষের লেখা সোনালি বিড়াল। আজকের গল্প পাঠে অর্ণব, শ্যামল, শ্রমিক, তাপস, তমাল, সচ্চিদানন্দ এবং আমি মনতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন প্রতাপ কুমার বিষয়। শুরু হচ্ছে আজকের গল্প তাপস ঘোষের লেখা সোনালি বিড়াল প্রথম পর্ব। গৌহাটি নেমে আগে স্নান ছাড়লাম। আমি আর রূপেশ যাচ্ছি মেঘালয়ের একটা ছোট্ট জায়গা উমখাবাউতে। ইস্ট খাসি হিলস জেলার এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোট্ট গ্রাম। মেঘালয়কে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। সেখানেই আমাদের গন্তব্য। আমাদের প্রিয় প্রফেসর মিস্টার ওয়াই স্কটিশ এক খবর পেয়ে সেখানে গেছেন। আমাদের উপর নির্দেশ ছিল ওনার যাবার ঠিক 3 মাস পর যেন আমরা যাই। আমরা ওনার প্রাক্তন ছাত্র, আর অবশ্যই বর্তমানে তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আমরা প্ল্যাটফর্ম ছেড়ে গৌহাটির জনবহুল রাস্তায় পা রাখলাম। মাঝারি মানের এক রেস্টুরেন্টে উদরপূর্তি করলাম। তারপর গেলাম বাস বা অন্য কোনো যানবাহনের খোঁজে, যাতে করে শিলং যাওয়া যায়। তারপর উমখাবাউতে। শিলং থেকেও 78 কিলোমিটার যেতে হবে। আমরা ট্রেকার জাতীয় একটা গাড়িতে চড়ে বসলাম, দুজন পাশাপাশি বসে। গাড়ি ছেড়েছে অনেক আগে। কিছুক্ষণ পরে রূপেশ আমাকে প্রশ্ন করে, আচ্ছা, তুই কি জানিস যে প্রফেসর কেন ওখানে গেছেন, আর কেনই বা 3 মাস কোনো যোগাযোগ রাখেননি? একটু বলে রাখা ভালো, প্রফেসর আমাকেই সব বলতেন। উনি কি করবেন আর কি করতে চলেছেন। আসলে উনি আমাকে খুবই পছন্দ করেন, কিন্তু এখানে আসার বিষয়ে উনি বিশেষ কিছুই বলেননি। শুধু বলেছিলেন একটা ভ্যাকসিন তৈরি করতে হবে। ব্যাস, আর কিছু নয়। আমি সেই কথাই রূপেশকে বললাম। আমি গাড়ির বাইরের দিকেই চোখ রাখি। গৌহাটি শহর বেশ কিছুক্ষণ ছেড়ে এসেছি। শহরের ঘিঞ্জি ব্যাপারটা এবার পাতলা হতে শুরু করেছে। ঘরবাড়ির সংখ্যাও অনেক কমে গেছে। গাছের আধিক্য বলে দিচ্ছে গ্রামের ধার দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। রূপেশ ঘুমিয়ে পড়েছে। আমার চোখ রয়েছে পথের দিকে। ঠিক শিলং ঢোকার আগেই একটা লেক আছে। সেই পোলক লেক চলার পথে দেখাই আমার উদ্দেশ্য। মাত্র 2.5-3 ঘন্টার রাস্তা। তারপর আবার কোনো যানবাহনে প্রায় 2.5-3 ঘন্টা চলার পর আসবে উমখাবাউ। রূপেশের ঘুম ভাঙল শিলংয়ে গাড়ি দাঁড়ানোর পর। ঘুম ভাঙার পর রূপেশ বোকার মতন বলল, শিলং শিলং এসে গেলাম? এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি? পাক্কা 2.5 ঘন্টা ঘুমিয়েছিস। এদিকে সারা ট্রেনে কেউ যদি ঘুমিয়ে কাটিয়ে থাকে সেটা হলো তুই, আর এখানেও সেই ঘুম। আচ্ছা, এত ঘুমিয়ে তোর ক্লান্তি আসে না? রূপেশ দুটো হাত দুই দিকে ছড়িয়ে হাই তুলে আড়মোড়া খেয়ে বললে, যদি 24 ঘন্টায় ঘুমানো যেতে দে। বুঝুন, এইসব কুম্ভকর্ণদের নিয়ে কোনো কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব?
তবু নিতে হলো, শুধু স্যারের নির্দেশ তাই। আমি বিরক্ত হয়ে একটা ধাবায় বসে দুটো কফির অর্ডার দিলাম। ভাইয়া, দুটো কফি দিজিয়ে। हाँ साहब। রূপেশ এসে দড়ির খাটিয়ায় বসল। আমি একটা সিগারেট ধরিয়েছি কি ধরাইনি, শুনি নাক ডাকার আওয়াজ। মুখ ঘুরিয়ে দেখি রূপেশ আবার ঘুমিয়ে পড়েছে। তখনই আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। साहब आपका कॉफ़ी। 2 কাপ কফি আমাদের সামনে আসতেই আমি রূপেশের ডান হাতের তর্জনীটা সেই ফুটন্ত কফিতে ডুবিয়ে দিলাম। রূপেশ ওরে বাবারে বলে চেঁচিয়ে উঠল, আর আমার দিকে কটমট করে তাকালো। আমি নির্লিপ্ত। কফিতে আরাম করে চুমুক দিয়ে শুধু বললাম, আমি তোর কলিগ, চাকর নই। এবার এমন ঘটলে না, তোকে ফেলে রেখে চলে যাব। নিজের মনেই গজগজ করতে করতে রূপেশ কফি খেয়ে আমার সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরিয়ে উঠে পড়ল আবার গাড়ি ধরার জন্য। এমন মজার পরে যে ভয়াবহ ঘটনা অপেক্ষা করছে, এটা আমরা কোনোভাবেই বুঝতে পারিনি। সকলে বলে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে বোঝা যায়, কিন্তু সন্ধ্যের পর থেকেই মোটেই কোনো কিছুই আর ভালো যায়নি। যেমন করে কালবৈশাখী হঠাৎই আসে, তেমনি করেই আমাদের শিয়রে হঠাৎ বিপদ এসে পড়ল। রাত 8:30 নাগাদ আমরা মাউলিংবনা কটেজে উঠেছি। এখানে মানে উমখাবাউতে সম্ভবত থাকার মতন আর কোনো গেস্ট হাউস নেই। আমরা প্রথমে কাউকেই আমাদের আসবার কারণ বলিনি, কিন্তু প্রায় 3 ঘন্টা হয়ে গেল প্রফেসরের দেখা পেলাম না। এখানকার কেয়ারটেকার একজন বাঙালি ভদ্রলোক, তবে এই এলাকাতেই তার জন্ম এবং বেড়ে ওঠা, তাই বাংলায় বেশ একটা টান রয়েছে। ওনাকে প্রায় রাত 11:30টার সময় জিজ্ঞাসা করাতে উনি জানালেন, গত 2 দিন পেলেও প্রফেসর 1 নম্বর ঘোরে ছিলেন। ঘোরে বসে কী সব করতেন, কারোর সাথে খুব একটা কথাও বলতেন না। শুধু খাবার সময় ওনার ঘোরে খাবার পার্সেল করার অর্ডার ছিল। বাকি সময় ঘোরে না থাকলে জঙ্গলে ঘুরে বেড়াতেন। আচ্ছা, ওনার চলে যাবার পর ওই ঘরে কাউকে থাকতে দিয়েছেন কি? না না, এখানে খুব একটা ট্যুরিস্ট আসে না। ওটা বন্ধই আছে, সমস্ত সামান ঘোরেই পড়ে আছে। ওনাকে দেখে এটা মনে হয়নি যে রুপিয়া পয়সা না মিটিয়ে উনি কাউকে কিছু না বলে চলে যাবেন। 1 মাসের কিরায়া বাকি। আরে ওসব পেয়ে যাবেন, আমরা এক্ষুনি স্যারের ঘরটা একবার দেখবো, তার ব্যবস্থা করুন। মাফ করবেন সাহাব, আমি আপনাদের ওই ঘোরে যেতে দিতে পারি না। আমার মাথায় রক্ত উঠল। আমার তখন কোনো যুক্তিই কাজ করছে না, তাই বললাম, দেবেন না মানে? আমি তবে পুলিশে যাব। ভুবন নির্বিকারভাবে বললেন, তো আপনি যেতেই পারেন, তবে আমার নৌকরি কা সওয়াল है, इधर रूल्स रेगुलेशन भी আছে। আমি যাকে তাকে दूसरे का ঘোরে যেতে দিতে পারি না। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখন রূপেশ আমাকে থামিয়ে তার অফিসিয়াল আই কার্ড বের করে ভুবনের হাতে দিয়ে বলল, এই দেখুন, মিস্টার ওয়াই স্কটিশ এই ফার্মে কাজ করেন, আর আমরা তার অ্যাসিস্ট্যান্ট। রূপেশের কথা শুনে ভুবন বললেন, তবে তো ঠিকই আছে, এখন আমার আর নৌকরি নিয়ে ভাবতে হবে না। আইয়ে আইয়ে মেরে সাথ। আমরা তখনই ভুবনকে অনুসরণ করলাম। এখন 1 নাম্বার ঘরের মধ্যে দাঁড়িয়ে। ঘরে প্রায় সবই ওলট পালট, শুধু পরীক্ষা করার সাজ সরঞ্জামগুলোই ঠিক আছে। একটা খাট, তার অবস্থা খুবই খারাপ, বালিশ মেঝেতে পড়ে, বেড কভার ছিঁড়ে টুকরো টুকরো হয়ে আছে। কাঠের চেয়ারের উপর কেউ যেন ছুরি দিয়ে এলোপাথারি দাগ টেনেছে। ল্যাপটপটা কোথায় সেটাও দেখতে পেলাম না। ঘর দেখে মনে হলো এই ঘরে তাণ্ডব চলেছে। প্রফেসরকে অপহরণ করার সময় ধস্তাধস্তি হয়েছে। বয়স্ক মানুষ, তাই তার প্রতিরোধ অবশেষে আত্মসমর্পণে বদলে গেছে, বদলে যেতে বাধ্য হয়েছে। আমার মাথায় তখন খুন চেপে গেছে। আমি উত্তেজিতভাবে ভুবনকে প্রশ্ন করলাম, একটা মানুষ ঘর থেকে উধাও হয়ে যান, তার সঙ্গে চরম ধস্তাধস্তি হয়, কিন্তু আপনি কিছু করলেন না। কোথায় ছিলেন আপনি? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? আমি সহি বলতে পারবো না,
কারণ মাঝে মাঝে ওনার ঘর থেকে বিভিন্ন রকম আওয়াজ মানে নয়েজ আসতো। তাই ওই দিন রাতে আমি কিছু মালুম করতে পারিনি। আমার মতো ততটা না হলেও রাগে রূপেশ ঠকঠক করে কাঁপছে, কিছু বলতে পারছে না। আমি আর সহ্য করতে না পেরে ঘর ছেড়ে বেরিয়ে যেতে যেতে বললাম, আমি পুলিশে খবর দিতে যাচ্ছি। রূপেশ, তুই আমার সঙ্গে যেতে চাইলে যেতে পারিস। কেয়ারটেকার ভুবন হাউমাউ করে উঠলেন, প্রায় পা জড়িয়ে ধরেন আর কি। বললেন, পুলিশ পুলিশ বুলাবেন না প্লিজ। আমি আমার সব গলতি মানছি। আমাকে কি করতে হবে বলুন, সব করব। শুধু শুধু পুলিশ বুলাবেন না প্লিজ। আমি নাছর, আমি যাবই। কিন্তু রূপেশ আমাকে টেনে ধরে বলল, আরে মাথাটা ঠান্ডা কর, চল চল ঘরে বসে একটু কফি টফি খাই। কুল ইয়ার, ডোন্ট বি অ্যাংরি, দিস ইজ দ্য ডিস্টার্ব টাইম, সো ভেরি কুল। চল চল বলছি। আমি রাগ প্রশমিত করবার চেষ্টা করে ভুবনকে বললাম, এই শুনুন, 2 কাপ কফি পাঠিয়ে দিন। তারপর শূন্যে ঘুষি মারতে মারতে ঘরের দিকে হাঁটলাম। ঘরে ঢুকেই সিগারেট ধরিয়ে পাইচারি করতে থাকলাম। রূপেশ আমার ভাব দেখে চুপচাপ বসে আমাকেই দেখছে। কি হলো স্যার? কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ পর কফি এলো। ভুবনই নিজের হাতে করে নিয়ে এসেছেন। ওকে দেখেই রূপেশ বলল, আপনি একটু বসুন তো, কিছু জিজ্ঞাসা আছে। ভুবনবাবু বসে পড়লেন। তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। এবার রূপেশ ঠান্ডা মাথায় জিজ্ঞেস করল, আচ্ছা, শেষ রাতে আপনি কখন স্যারকে খাবার দিয়েছিলেন? ভুবনবাবু কেমন আমতা আমতা করে বললেন, যেমন 9টার সময় খাবার দিতাম সেরকমই ডিনার নিয়ে দরওয়াজা দিয়ে ঘরে ঢুকি। কিন্তু সাহাবকে দেখে আমার ভালো লাগেনি। কেমন ভাবে আমায় দেখছিল, চোখ দুটো যেন জ্বলছিল, আর দাঁত ভি বের করেছিলেন। আমি তাড়াতাড়ি ও ডিশ রেখে চলে আসি। ও हाँ, दोपहर की खाना भी साहब नहीं खाए थे। আমি পুরানা ডিশ উঠাকে সঙ্গে নিয়ে আসি। আর আমার মনের মধ্যে কেমন ভয় হলো, इसलिए ডাক্তার সাহেবকে ফোন লাগাই। এখান থেকে প্রায় 20 কিলোমিটার হবে ডাক্তার সাহেবের ঘর। উনি বললেন কি কাল সুবেরে আসবেন, কিন্তু ডাক্তার সাহেব এসে প্রফেসর সাহেবের দেখাই পেলেন না। আমার মাথা তখনও গরম। তাই ভুবনবাবুকে বললাম, আপনি এখন আসুন তো, আমাদের একটু একা থাকতে হবে। কাল সকালে আবার কথা হবে, এখন আমার মাথা কাজ করছে না। আচ্ছা আচ্ছা সাহেব, ঠিক আছে সাহেব, এখন আমি চলি। কেয়ারটেকার চলে গেলেন। আমার মাথায় আসছে না, নিজের কোনো জিনিসপত্র না নিয়ে প্রফেসর কেন চলে গেলেন? কি এমন ঘটেছিল? আচ্ছা, প্রফেসর ওয়াই স্কটিশকে কেউ অপহরণ করলো কেন? রূপেশ একটু থেমে আবার বলল, তাও কি করে হয়? কেন অপহরণ করবে? তার তো জোরালো কারণ থাকা দরকার। আচ্ছা, হয়তো যে ভ্যাকসিন বানানোর কথা উনি বলেছিলেন, ওটাতে হয়তো অন্য কারোর অসুবিধা হতে পারে। সে হয়তো সেই রোগ, মানে যা আমরা এখনো জানি না, সেই রোগকে হাতিয়ার করে কোনো অসামাজিক কাজ করছে। আর সেখানে প্রফেসরের ভ্যাকসিন ওই ক্রিমিনালের বাড়া ভাতে ছাই দিত, এটাই তো? তা তুই খুব একটা ভুল বলিসনি। এমন সম্ভাবনায় সবার আগে মাথায় আছে। কিন্তু এখন ওসব ভেবে লাভ নেই, বুঝলি? শরীরের বিশ্রাম না হলে আর মাথা কাজ করছে না। এখন গভীর রাত। আমার চোখে ঘুমের লেশ মাত্র নেই। মাথার ভিতর উত্তর খোঁজার তোড়জোড়ের জন্যই ক্লান্ত শরীরটাও যেন আমার দু চোখের পাতাকে এক করতে দিচ্ছে না। আচ্ছা, প্রফেসর কি নিজেকে অজ্ঞাতবাসে নিয়ে গেছেন? কিন্তু ওনার ঘর এমন লণ্ডভণ্ড কেন? এটা কাউকে ধোঁকা দেওয়ার পথ নয় তো? নিজেকে অজ্ঞাতবাসে রেখে গোপনে কোনো তদন্ত করছেন, যেমন প্রায় 3 বছর আগে একদিন হঠাৎ স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাড়িতেও কেউ জানত না। প্রফেসরের সেলফোনটাও নট রিচেবল। সবার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। অন্যরকম আশঙ্কা নিয়েই সবাই 3 দিনের চেষ্টার পরে
পুলিশের সাহায্য নেয়, কিন্তু কোনো ফল হয়নি। 7 দিন কেটে গেছিল, কেউ কোনো খবর পাচ্ছে না। একদিন আমি আর রূপেশ সহ কয়েকজন গিয়েছিলাম স্যারের বাড়ি। স্যারের ছেলে আর তার স্ত্রীর মুষড়ে পড়া চেহারা দেখে সবে তাদের সহানুভূতি জানাতে যাব, তখনই প্রফেসর এলেন হাসি মুখে। তাকে জিজ্ঞাসা করাতে উনি কিছুই বলেন না। তার বেশ কিছুদিন পর উনি আমাকে বলেছিলেন উনি ডুয়ার্সের জঙ্গলে গিয়েছিলেন একটা গাছের খোঁজে। তার এই লুকিয়ে থাকার কারণটা কি তা আমার জানা ছিল না, কিন্তু এখন কেন উনি আবার অন্তর্ধানে আছেন, এটার কারণ কি সেটাই আমাদের জানা প্রয়োজন। উনি যদি কোনো বিপদে পড়েন আর সেই বিপদের খবর যদি আমরা জানতে না পারি, আমার মাথাটা যন্ত্রণা করছে। ওনার এই লুকোচুরি আমাকে পাগল করে দেবে। একটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে বিছানায় গেলাম, দেখি ঘুমানো যায় কিনা। ভোর 5:30। আমার ঘুম ভাঙল রূপেশের ডাকে। ধরফড়িয়ে উঠে বসলাম। তখনও আমার চোখ বন্ধ। ভাবছি ঘুম থেকে উঠে রূপেশ আমাকে ডাকছে, এটা তো আশ্চর্য ব্যাপার। রূপেশ আমাকে বলল, চল পিছনের জঙ্গলে একটু ঘুরে আসি। স্যারের অন্তর্ধানের রহস্য উদ্ঘাটন করা যায় কিনা আমরা তার অনুসন্ধান তো করতে পারবো, আবার মর্নিং ওয়াকও হয়ে যাবে। কি বলিস? শোন, আমার সিক্স সেন্স বলছে ওই জঙ্গলই সব কিছুর গোড়া। ওর লম্বা ভাষণ শুনে আমার কাঁচা ঘুম পুরোপুরি ভেঙে গিয়েছে। ওর যুক্তি আমাকে কাবু করেছে। হাতে একদম সময় নেই। আজ নিয়ে 3 দিন প্রফেসরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দেরি করা মানেই সব সূত্র মুছে যাবে। বললাম, চল যাওয়া যাক। এই কিন্তু এখন তো অন্ধকার। আরে ওটা না ভাবলেও হবে, জঙ্গল এখান থেকে বেশ কিছু দূরে, যেতে যেতে সকালের আলো ফুটে যাবে। চল। রূপেশ আমার কাঁধে হাত রেখে বলল। 10 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা অন্ধকার, তাই মোবাইলই ভরসা। মোবাইলের আলোয় আমরা জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে থাকলাম। কিছুটা হাঁটার পর আমরা একটা নদী দেখতে পেলাম। নদীটার নাম উমিয়াম। এখানে আসবো বলে এর সাইড সিনে কি আছে সেগুলো দেখে এসেছিলাম। সেই নদীর ধার ঘেঁষে পায়ে চলা রাস্তা ধরে হাঁটলাম প্রায় মিনিট 45। তারপর দেখা মিলল সেই জঙ্গলের। এর আয়তন খুব একটা বেশি নয়, তবে গাছপালা খুব একটা কম নয়। রূপেশ ঠিকই বলেছিল। আকাশ পরিষ্কার, তবে এখনো রোদ ওঠেনি। প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে উঠেছে। মায়াবী আলোয় নদীর ধারের এই জঙ্গল যেন কোনো রূপকথার রাজ্য। এক্ষুনি হয়তো আমরা দেখতে পাব সেই পক্ষীরাজ, সেই পরিদের। মনে হচ্ছে রাক্ষস খক্ষস দেখে ফেললেও অবাক হবার কিছু নেই। এখন বসন্তকাল। গাছে গাছে নানান রঙের ফুলেরা হেলে দুলে একে অপরের সঙ্গে কথা বলছে। পরিযায়ী পাখিদের রঙের মাঝে তাদের কলকাকলির সমবেত যন্ত্রসঙ্গীত এক মোহময় পরিবেশের সৃষ্টি করেছে। মনটা যখন এক অনাবিল আনন্দে ভরে উঠেছে, ঠিক সেই সময় দেখি একটা সোনালি রঙের ছোটখাটো বাঘ জঙ্গল থেকে বেরিয়ে একটা বড় ছাগলের উপর লাফিয়ে পড়ল, আর নিমেষেই নিজের থেকে বড় প্রাণীটাকে হত্যা করে ফেলল। সাথে সাথেই সেই ছাগলটাকে টেনে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আমি আর রূপেশ অবাক, এ আবার কি জন্তু? রূপেশ বলল, দেখলি দেখলি কত বড়? হ্যাঁ, প্রায় 4 ফুট হবে, কিন্তু পাগুলো বেশ খাটো, লেজটাও কিন্তু বেশ লম্বা। দেখেছিস তো? যখন দাঁত বসালো তখন দাঁতগুলো দেখেছিস? রূপেশ বিস্ময় ভরা স্বরে বলল, বাপরে বাপ, দাঁত এত শার্প হয়? সর্বনাশ, ভাবলেই তো বুকের ভিতরটা কেমন করে উঠছে রে। আর দেখেছিস জন্তুটার থাবাও কত বড়? এখনো বুকটা দৌতুল করছে। এরপর কি আর জঙ্গলে যাওয়া উচিত বল? না যাবার কি আছে? যে কোনো জন্তু এই দুপেয়ে জন্তুর কাছে চট করে ঘেঁষে দেয়, ওদেরও ভয় আছে। আর যাই হোক, অচেনা শত্রুও তো হতে পারে, তাই প্রফেসরের খোঁজ আমাদের করতেই হবে। এই বলে একটা শক্তপোক্ত গাছের ডাল কুড়িয়ে নিয়ে জঙ্গলের মধ্যে পা রাখলাম। রূপেশ আগেই তার হাতে একটা লাঠি নিয়ে নিয়েছে।
আমরা সতর্ক দৃষ্টি রেখে চলেছি। জঙ্গলে হিংস্র জন্তু থাকতেই পারে। বেশ কিছুক্ষণ আমরা খুঁজলাম, দেখি কোনো সূত্র পাওয়া যায় কিনা। কিন্তু আকাশে রোদ ঝলমল করে জানান দিল বেলা অনেক হলো। তাছাড়া পেটেও ছুঁচোই ডন করছে। হাল ছেড়ে দিয়ে যখন ফিরে আসছি, রূপেশের নজরে পড়ল একটা কিপ্যাডওয়ালা সেলফোন। প্রফেসর আধুনিক ফোন ব্যবহার করতেন না। আমরা নিশ্চিত হলাম প্রফেসর অপহৃত হয়েছেন। জঙ্গল থেকে বেরিয়ে রূপেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আশঙ্কাই ঠিক হলো, কিন্তু বুঝতে পারছি না কেন স্যার কিডন্যাপ হবেন। ওনার কি কোনো শত্রু ছিল, নাকি আমার পরের ভাবনাটাও ঠিক? তবে কি স্যার ভ্যাকসিন বানিয়ে ফেলেছিলেন? না না, আর দেরি নয়, চল চল গেস্ট হাউসে গিয়ে স্যারের ঘরটা আবার ভালোভাবে সার্চ করতে হবে, চল। আমি কিছু না বলেই জোর পায়ে ফিরতে লাগলাম। গেস্ট হাউসে ফিরে ভুবনবাবুর মুখোমুখি হলাম। উনি আমাদের দেখে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় গিয়েছিলেন সাহাব? জঙ্গলে গিয়েছিলাম। কাজটা ঠিক করেননি সাহাব, আমায় বুঝতে পারতেন। কেন এমন বলছেন? জঙ্গলে এখন কোনো ইনসান যায় না, কি একটা কারণে সবাই নাকি হাওয়া হয়ে যাচ্ছে। মানে জঙ্গলে গেলে কোনো ইনসান আর ফিরে আসে না। সে আবার কেমন কথা? আচ্ছা, এখনো পর্যন্ত কতজন মানুষ জঙ্গলে গিয়ে আর ফিরে আসেননি? আমার প্রশ্নে ভুবনবাবু একটু চিন্তিত হয়ে পড়লেন। কয়েক মুহূর্ত পরে বললেন, आज तक 5 आदमी हो गए साहब, प्रोफेसर को छोड़ के। লিন, আপনারা খেয়ে নিন, খাবার ঠান্ডা হয়ে যাবে, চলুন। আমরা বারান্দার উপর দিয়ে হেঁটে চললাম। হঠাৎ রূপেশ ভুবনবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা ভুবন, এই এই খাঁচাটা খালি কেন? ভুবনবাবু বিস্ময়ের সঙ্গে বললেন, এটা খালি ছিল না সাহব, গতকাল সকালে উঠে দেখি কাঁচা दरवाजा खुला আছে, और उसमें एक मैना था, वो भी नहीं है, सिर्फ नीचे कुछ पालक गिरा हुआ था। আচ্ছা, এর আগে এমন ঘটেছিল? আমার প্রশ্নে ভুবনবাবু সঙ্গে সঙ্গেই বললেন, कभी नहीं, पहले तो এমন হয়নি। জানেন না ও ময়না কথা বলতে পারত। মাথায় অনেকগুলো চিন্তা নিয়ে সকালের খাবার সারলাম। আচ্ছা রূপেশ, স্যারকে যদি ঘর থেকে কিডন্যাপ করা হয়, তাহলে জঙ্গলের মধ্যে কেন মোবাইল পাওয়া যাবে? রূপেশ একটু ভেবে নিয়ে বলল, স্যার হয়তো জঙ্গল থেকে নিজেকে বাঁচিয়ে ঘরে এসেছিলেন। তাই হয়তো হবে। এমন সময় ভুবনবাবু নিজেই কফি হাতে নিয়ে রুমে ঢুকলেন। আমি কফির কাপ হাতে তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে ভুবনবাবুকে বললাম, আচ্ছা ভুবন, এই জঙ্গলে একটা অদ্ভুত জন্তু দেখলাম। আমাকে বলতে না দিয়ে ভুবনবাবু বললেন, আরে ও তো এশিয়ান ক্যাট আছে, মানে সোনালি বিল্লি। এখানে ওই জন্তুই তো দেখতে আসতো সবাই, কিন্তু এখন ওদের জানা মানা হ্যাঁ। ওই যে 5 আদমি গায়েব হলো। কফিতে শেষ চুমুক দিয়ে রূপেশ বলল, নিন, উঠুন 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 উঠুন, আমরা স্যারের ঘরটা আবার একবার দেখতে যাব। हाँ চলুন, একবার কেন 1000 বার দেখুন, কিন্তু পুলিশ মত বুলাইয়ে। আমার রাগ আবার চরমে উঠল। দরজা দিয়ে বেরোনোর সময় আমি ভুবনবাবুকে ক্রুদ্ধ স্বরে বললাম, 3 দিন মানুষটা নিখোঁজ, আর আপনি বলছেন পুলিশ বোলাবো না? ভুবনবাবু আবার কেমন গুটিয়ে গেলেন, বললেন, স্যার বৌদ্ধ লোক, আচ্ছা ইনসান থা, তাই ওনার না বলে চলে যাওয়ার খবর আমি কাউকে দিলাম না। ঘরের অবস্থা অমন দেখো আপনার মনে হলো যে উনি নিজে থেকে চলে গেছেন, তাই তো? বলিহারি আপনার অবজারভেশন। আমার রাগ তখনও কমেনি। তখনই আমরা আবার 1 নম্বর ঘরে ঢুকলাম। জানলাগুলো খোলা। ঘর আগের রাতের মতোই লণ্ডভণ্ড হয়ে আছে, কিন্তু ঘরে ঢুকেই শুনি একটা খচখচ আওয়াজ। সেই আওয়াজের উৎস খুঁজতে গিয়ে রূপেশ উবু হয়ে বসে খাটের নিচে তাকায়। তারপরে বলে ওঠে, দেখ দেখ দেখ, সোনালি বিড়াল, ওই দেখ। আমি সাথে সাথেই মেঝের উপর উবু হয়ে বসে পড়ি। তারপর যা দেখলাম সেটা একটা আশ্চর্য ঘটনা। দেখি
বিড়ালটা ল্যাপটপ ধরে টানার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফলে ল্যাপটপের উপর নখের আঁচড়ের দাগ পড়ে যাচ্ছে। বিড়ালটা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের দিকে তাকায়। তার সেই চাহনিতে সকালে দেখা সেই বিড়ালের মতন হিংস্রতা নেই, বরং কেমন নিষ্প্রভ দৃষ্টি। শুধু তাই নয়, এই বিড়ালের মধ্যে কেমন মানুষের ছোঁয়া রয়েছে। যেমন বহুরূপীরা হয়, তেমনই মনে হলো কোনো মানুষ সোনালি বিড়াল সেজেছে। তারপরেই বিড়ালটা খাটের তলা থেকে বেরিয়ে হাট করে খোলা জানলা দিয়ে বেরিয়ে গেল। এই গেস্ট হাউসে জানালাগুলোর কোনো গরাদ বা গ্রিল নেই। ঘটনার আকস্মিকতায় আমরা হতভম্ব হয়ে গেলাম। রূপেশ এবার হামাগুড়ি দিয়ে ল্যাপটপটা বের করে আনলো। আমি আমার সম্বিত ফিরে পেতেই উঠে দাঁড়ালাম। তারপর সঙ্গে সঙ্গেই সেই ঘর থেকে বেরিয়ে আমাদের ঘরে চলে গেলাম। ল্যাপটপটা নিয়ে বিছানায় বসলাম। রূপেশ আমার পাশেই বসল। কারো মুখেই কোনো কথা নেই। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে মনের মধ্যে হাজার প্রশ্ন যেন এলোপাথারি ছুটে বেড়াচ্ছে। রূপেশের মুখেও কেমন অসহায় ভাব। সেও যেন মনের মধ্যে কিছু হাতড়ে বেড়াচ্ছে, কিন্তু থই খুঁজে পাচ্ছে না। কয়েক মিনিট আমরা ওইভাবেই বিছানায় বসে রইলাম। কিছুক্ষণ নীরবতার পর আমি ল্যাপটপটা ডালা খুলছি, এমন সময় রূপেশ বলল, মাথাটা কেমন ভন ভন করছে। সকাল থেকে কি কি হচ্ছে বলতো? এখন দেখছি গোদের উপর বিষ ফোঁড়া এই ভুবন। আমার মনে হয় লোকটা খুবই ধুরন্ধর, আর ওই নাটের গুরু। তাহলে চল পুলিশের কাছে। যাব, তবে বিকেলে। এখন এটাকে খুলে দেখি কোনো ক্লু পাওয়া যায় কিনা। মনে রাখবি, এটা ভারতবর্ষ, তার পুলিশ সব জায়গাতেই সমান। সবাই কাজের বেলায় অষ্টরম্ভা। আমাদের হাতে আর কিছুই নেই এই ল্যাপটপটা ছাড়া, তাই খোল এটাকে। বিড়ালটা দেখলি? সকালে দেখা বিড়ালের মতন নয়। ঠিক বলেছিস, কিন্তু কেসটা কি বলতো? মাথা তো আর কোনো কাজ করছে না রে। রূপেশ কেমন হতাশ হয়ে কথাগুলো বলল। আমারও মাথা কাজ করছে না। এই সমস্যার থেকেও ঢের বেশি সহজ ল্যাবে কাজ করা। তাই রূপেশের কথা মতন ল্যাপটপটা খুললাম। স্যারের ল্যাপটপের পাসওয়ার্ডটা আমার জানা। ল্যাপটপটা ওপেন হতেই ডেস্কটপটা ভালোভাবে দেখলাম। তাতে আমার নামে একটা ওয়ার্ড ফাইল রয়েছে। ওটাকেই প্রথমে খুললাম। চোখের সামনে বেরিয়ে এলো ইংরাজিতে লেখা বেশ কয়েক পাতা। আমি সেটা দেখে রূপেশের দিকে ফিরে তাকালাম। রূপেশ আমাকে ইশারায় তাড়াতাড়ি ওটা পড়তে বলল। আমি আবার লেখাটার দিকে মনোযোগী হলাম। লেখাটার বাংলা করলে দাঁড়ায়, প্রিয় পরাগ ও রূপেশ, আমি জানি তোমরা আমার নির্দেশ মতো বসন্তের সময় এখানে আসবে। বেশি ভনিতা না করে আমি সোজা পয়েন্টে আসি। আমি এখানে এসেছি এক ভ্যাকসিন বানাতে। সেটা কিসের ভ্যাকসিন? তোমরা র্যাবিস বা জলাতঙ্ক ভাইরাসের নামের সাথে পরিচিত। র্যাবিস আরএনএ ভাইরাস। এটা কুকুর, বিড়াল, শুয়োর, বানর প্রভৃতি জন্তুর কামড়ের ফলে হয়। এমনকি কপাল খারাপ হলে ইঁদুরের কামড়েও র্যাবিস সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এর তো ভ্যাকসিন আছে। তবে কেন এসব বলছি? এবার বলি। এখানে এশিয়ান ক্যাট বা সোনালি বিড়ালের মতো বিরল প্রজাতির প্রাণী আছে। যতদূর আমি হিসেব পেয়েছি 3টে, কিন্তু এর সাথে আরও 5টা বিড়াল যোগ হয়েছে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই খবর পেয়েছ এখানে মানে উমখাবাউতে 5 জন নিখোঁজ হয়েছে। তারা সবাই এখন সোনালি বিড়াল। আশ্চর্য হচ্ছ তাই তো? হবারই কথা। এখান থেকে ঘুরে যাওয়া এক সাংবাদিক মিস্টার রাজু আগরওয়ালের এক প্রতিবেদন পড়ে আমি এই ব্যাপারটা জানতে পারি। তাই উমখাবাউতে আসলাম। সোনালি বিড়ালের কামড়ে জলাতঙ্ক না হয়ে যেটা হচ্ছে তা হলো মানুষ বিড়াল হয়ে যাচ্ছে, সোনালি বিড়াল। এতটুকু পড়েই আমি বলে ফেললাম, আশ্চর্য। রূপেশ সঙ্গে সঙ্গেই বলল, আশ্চর্য হওয়ার মতোই সংবাদ। নে তারপর পর। আমি আবার পড়তে শুরু করলাম। পরাগ, আমি অনেক খোঁজ করার চেষ্টা করেছি এর পিছনে অন্য কারোর হাত আছে কিনা দেখার জন্য, কিন্তু যতদূর আমার ইনভেস্টিগেশন গেছে
সেখানে আমি এক অভিসন্ধির আঁচ পাই, যেখানে একটাই নাম বারবার উঠে আসে, আর আর দেশাই। এই দেশাই সাংঘাতিক মানুষ। প্রফেশনে তিনি ছিলেন বিজ্ঞানী। তিনি ICAR ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিজেস ভোপালে একজন কৃতি সায়েন্টিস্ট ছিলেন। আমিও ওই সময় ইনস্টিটিউটের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তাই উনি আমাকে খুব ভালোভাবেই চেনেন। ওখানে ওর উদ্ভট সব রিসার্চের জন্য ওকে স্যাক করা হয়। ওখানকার আধিকারিকদের বক্তব্য, মিস্টার দেশাই জগতের পক্ষে ভীষণ ক্ষতিকারক কিছু রিসার্চ করেছিলেন, তাই ওকে তাড়ানো হলো। ওর রিসার্চ পেপারও নষ্ট করে দেওয়া হয়েছে। ওকে ওখানে যা দেখেছি, লোকটা পারে না এমন কোনো কাজ নেই। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য লোকটা অনেক অনেক নিচে নামতে পারে, তাই ওকে তাড়ানো হলো। ওর রিসার্চ পেপারও নষ্ট করে দেওয়া হয়েছে। আবার আসি আমার অনুসন্ধানের খবরে। সেই দেশাই এখন ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয়ে আবার রিসার্চ চালান, আর এই মারাত্মক ভাইরাস আবিষ্কার করেন। আমার ধারণা উনি নিশ্চয়ই এর অ্যান্টিডোজ আগেই আবিষ্কার করেছেন, নইলে এই মারাত্মক খেলা কিভাবে খেলবেন? এটা করার কারণও আমার কাছে পরিষ্কার। এই ভাইরাসকে সঙ্গে নিয়ে উনি বাংলাদেশের সাহায্যে ভারতের বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন নেশাদ্রব্য পাচার করেছেন। গাঁজা, চরস প্রভৃতি নেশাদ্রব্য, এমনকি হেরোইন পর্যন্ত পাচার করেছেন। ওনার বড়লোক হওয়ার প্রবল ইচ্ছে আছে, সেটা আমি ইনস্টিটিউটেই টের পেয়েছিলাম। ফলে বড়লোক হওয়ার নেশায় পড়ে যান, আর যারা এই কুকর্মের কথা জানতে পেরেছে তাকেই বিড়াল বানানো হচ্ছে। যেমন 2 সাংবাদিক, একজন বিজ্ঞানী আর 2জন কুখ্যাত অপরাধীকে সেই শাস্তি দেওয়া হয়েছে। তবে যেসব মানুষ বিড়াল হচ্ছে তাদের একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবে তাদের সাথে সাধারণ সোনালী বিড়ালের বেসিক তফাৎ আছে। ওদের সারা শরীর হয়তো লোমে ঢেকে যায় বটে, কিন্তু পুরোপুরি মানুষের চেহারা যায় না। আর এরা আকারে সাধারণ সোনালী বিড়ালের থেকে একটু বড় হয়। আমার পক্ষে 2টো কাজ একসাথে করা প্রায় অসম্ভব হচ্ছে, তাই ভ্যাকসিনের কাজই আগে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। এবার বলি সোনালী বিড়াল সম্বন্ধে। বিড়ালগুলো রং বদলাতে পারে। এরা সোনালী বাদামি, বাদামি, বাদামি কালো আর দারচিনির রং ধরতে পারে। ঠিক তেমনি এক দেশাইয়ের পাগলামির কারণে এদের দাঁতে মারাত্মক ভাইরাস এসেছে, র্যাবিসের বদলে। তবে চিন্তা নেই, আমি ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি। শুধু কিছু সরঞ্জাম পেলেই বানিয়ে ফেলতে পারব। তবে দেশাই জানতে পেরেছেন আমি এখানে, তাই উনি আমাকে ছাড়বেন না। আমার যদি কিছু হয়ে যায়, সেই কারণে ভ্যাকসিনের ফর্মুলা আমি এই ফাইলের সাথে অ্যাটাচ করে দিলাম। এখানে ইন্টারনেট কানেকশান থাকলে তোমাকে মেইলই করে দিতাম। তাছাড়া আমার পক্ষে এই মুহূর্তে উমখাবাউ ছেড়ে যাওয়া সম্ভব নয়। এই ভ্যাকসিন ওই বিড়ালগুলোকে দিতে হবে। আর হ্যাঁ, যদি দেখো কোনো মানুষকে সোনালী বিড়াল কামড়িয়েছে, তবে যদি 10 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া যায়, তবে সে এই জন্মের মতো বেঁচে যাবে। মনে রাখতে হবে, মাত্র 10 ঘন্টা, কারণ পরের 4 ঘন্টা বিড়ালে পরিণত হওয়ার প্রসেস চলে। তখন ভ্যাকসিন আর কাজ করবে না। ব্যাস, আর কি। তোমরা ভালো থেকো। একটা কথা মনে রেখো, দেশাইদের ধ্বংস করতেই হবে। আমি তো অবাক। রূপেশ নির্বাক হয়ে বসে। এমন হতে পারে, কিন্তু স্যার তো আর মজা করবেন না। কিন্তু উনি গেলেন কোথায়? রূপেশ নিজের মনেই বিড়বিড় করছে। স্যার কি তবে? আমি চমকে উঠলাম, বললাম, তবে মানে? আমার কথার জবাব না দিয়ে রূপেশ ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আবার খুঁজতে শুরু করলো। আর কোনো ফাইল আছে কি না সেইটাই হয়তো দেখছিল। বলল, আমার মনে হয় আরও ফাইল পাওয়া যাবে, আর সেখানে অনেক প্রশ্নের জবাব আমরা পাবো। এবং সত্যিই আরও একটা ফাইল পেয়েও গেল। সেটা ডেস্কটপেই সেভ করা, VVI নামে একটা ওয়ার্ড ফাইল। সেটা ওপেন করে জোরে জোরে পড়তে শুরু করলো। পরাগ, আমার হাতে সময় কম। আমি ভ্যাকসিন বানিয়ে ফেলেছিলাম কিছুক্ষণ আগে। আমি সেটা নিজের উপর প্রয়োগ করতে গিয়ে ফাইনাল সমেত হাত থেকে পড়ে ভেঙে যায়, তাই আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। হ্যাঁ, আমাকে সোনালী বিড়ালে কামড়িয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যেই বিড়ালের সংখ্যা একটা বেড়ে যাবে। এতে আমার কোনো দুঃখ নেই। শুধু তোমাদের কাছে অনুরোধ, ভ্যাকসিনটা আবার বানিও।
আর আর মানুষদের এই বিড়ালে রূপান্তরিত হওয়া থেকে বাঁচাও। তবে সাবধানে। ভ্যাকসিন বানানোর পর বন দপ্তরের সাহায্য নিয়ে ভ্যাকসিন দেবার ব্যবস্থা করবে। মনে রাখবে তোমাদের ওপরই নির্ভর করছে আমার এই বলিদানের সার্থকতা। তবে তার আগে দেশের খেলা শেষ করবে, সেটাই আমি মনে করি। এটাই তোমাদের গুরুর প্রতি গুরুদক্ষিণা। চলি। হ্যাঁ, আর কোনোদিন হয়তো মানুষ রূপে দেখা হবে না। সাবধানে থেকো। আমি স্থবির হয়ে গেলাম। চোখ ফেটে জল বেরিয়ে আসলো। নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছিল চিৎকার করে কাঁদি। আমার অবস্থা দেখে রূপেশ আমার পিঠে হাত রেখে বলল, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। স্যারের কথাগুলো পড়ে এখন বুঝতে পারছি স্যার কেন ভুবনকে অমনভাবে দেখেছিলেন, আর কেনই বা ঘর পুরো লণ্ডভণ্ড ছিল। আর খাঁচার পাখির মৃত্যুও স্যারের কারণে। তাহলে ল্যাপটপটা খুঁজে দিতে স্যারই এসেছিলেন? আমার কিছুই ভালো লাগছে না। রূপেশ আবার বলল, চল স্নানটা সেরে আমরা বেরিয়ে পড়ি ভ্যাকসিনের সরঞ্জাম জোগাড় করতে। আমাদের বানাতেই হবে। চল আর দেরি করিস না। আর যেতেই দেশাই অ্যান্ড কোম্পানিকে ধরার ছক তৈরি করা যাবে। রূপেশ যখন স্নান করছে তখন আমি ছাদে গিয়েছিলাম। মন ভালো লাগছিল না, তাই পায়চারি করছিলাম। মিনিট 5 পরে আমি নেমে আসি। ঘরে ঢুকেই চমকে উঠলাম। দেখি ভুবনবাবু ঘরের মধ্যে দাঁড়িয়ে। আমাকে দেখে চমকে উঠে উনি বললেন, আপনাদের কিছু লাগবে কিনা সেটা জানতে এসেছিলাম। এসে দেখি ঘরে কেউ নেই, চলে যাচ্ছিলাম, আপনি ঢুকলেন। আমি দেখলাম উনি ল্যাপটপের পাশেই দাঁড়িয়েছিলেন। সন্দেহ হলো উনি কি মিথ্যে বললেন? আসলে কি উনি এই ল্যাপটপটার জন্য এসেছিলেন? শুধু আমি এসে পড়াতে ওনার অভিসন্ধি ভেস্তে গেল। আমি মনে মনে আঁতকে উঠলাম। তবে এই ভুবন দেশাইয়ের লোক। রূপেশ স্নান করে বেরোতেই আমি রূপেশকে বললাম সেই কথা। রূপেশের কপালে চিন্তার ভাঁজ পড়ল। বলল, আমরা তো তাহলে চক্রবুহের হাতে আছি। আমাদের সব রকম স্টেপ দেশাইয়ের নলেজে চলে যাচ্ছে। বেশ চিন্তার বিষয়। আমি ওর কথায় সায় দিলাম। ভেবে নিলাম এখানে আর কোনো কথা নয়। তারপর থেকে আমরা ল্যাপটপটা কাজছাড়া করি। দুপুরের খাবার খেতেও আমরা ল্যাপটপটা সঙ্গেই রেখেছিলাম। আমরা দুপুরের পর বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে রূপেশ বলল, আমরা যদি অন্য কোনো জায়গায় থাকতে পারতাম তবে এই ভুবনের নজরদারির হাত থেকে বাঁচা যেত। রূপেশের সঙ্গে একমত হয়ে আমি বললাম, ঠিক বলেছিস, সাবধানের মান নেই। তাহলে ফেরার পথে আমরা গ্রামটা একটু ঘুরব, যদি গ্রামের কোনো মানুষ আমাদের থাকতে দেয়। কারণ আমাদের কাজ করতে গেলে কাছাকাছি থাকা প্রয়োজন। সন্ধ্যের আগেই আমরা গ্রামে ঢুকলাম। কপাল ভালো থাকায় একটা জায়গা পেয়েও গেলাম। আমরা আশ্রয় পেলাম সতলাম সামংয়ের বাড়ি। এই কাজটা আমাদের সাপে বর হয়েছিল। আমরা গেস্ট হাউসে ফিরে এসে ভুবনকে বললাম, কাল সকালে আমরা চলে যাচ্ছি। ভুবনবাবু অবাক হয়ে বললেন, চলে যাচ্ছেন মতলব প্রফেসরের পাতা লাগাবেন না? যা অবস্থা দেখছি প্রফেসর তো সব কিছু ছেড়ে কোথায় গেছেন এটা আমাদের পক্ষে বোঝা খুবই মুশকিলের ব্যাপার হয়ে উঠেছে। আমরা ফিরে গিয়ে কর্তৃপক্ষকে সব বলবো, তারপর ওনারা যা করার তাই করবেন। আমার তো মাথা একদম হ্যাং হয়ে গেছে, কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। তাছাড়া স্যারের কাছে এসেছিলাম স্যারের কাছে সাহায্য করার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য নয়। মন বলছে স্যার ফিরে আসবেনি। রূপেশের কথার মাঝখানে আমি বললাম, আমরা চলে যাবার পর যদি স্যার ফিরে আসেন তবে ওনাকে বলবেন আমরা এসেছিলাম, আর ওনাকে না পেয়ে চলে গেছি। ভুবনবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি মাঝখান থেকে আবার বললাম, আপনাদের এখানকার নদীটা কি যেন নাম? ও মনে পড়েছে, উমিয়াম। ভারী চমৎকার।
আমাদের রাজ্যে প্রায় সব নদী মজে গেছে, কিন্তু এই নদী তো পাহাড়ি। এর স্রোত আমাকে মুগ্ধ করেছে। স্বচ্ছ কাঁচের মতন জল, দেখলে মনে হয় কেউ যেন পাহাড়ের গায়ে তুলি চালিয়ে এক অপরূপ সুন্দর পোর্ট্রেট আমাদেরকে উপহার দিয়েছে। সত্যিই প্রকৃতির কি অমোঘ সৃষ্টি। যদি সম্ভব হয় তবে আবার আসবো, তবে এখন আমাদের যাওয়া খুব প্রয়োজন, নইলে প্রফেসরের রহস্য উদ্ঘাটন কোনোদিনই হবে না। আমাদের গিয়ে ডিটেলে খবরটা জানাতে হবে, তাই আর বেশি দেরি নয়। রূপেশ, চল, গোছগাছ করতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, রাতে কি খাওয়াচ্ছেন? আমরা একটা বনমোরগ এনেছি, একটা আদিবাসী বাচ্চা ছেলের কাছ থেকে, মাত্র 400-তে পেলাম, তাই নিয়ে এলাম। রূপেশ, কি বলিস, তাহলে ওটাই রান্না হোক? হ্যাঁ হ্যাঁ, তাই হোক। ঘটনার ঘন ঘটায় ভুবন কেমন হতভম্ব হয়ে শুধু মাথা দোলালেন। ও ভালো কথা, স্যারেরটা ধরে পুরো বিলটা আমাদেরকে খাওয়ার সময় দেবেন, আমরাই পুরোটা পে করব। ভুবন আবার হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। আমরা রুমের দিকে পা বাড়ালাম। সেদিন আর কোনো আলোচনা হলো না। পরের দিন সকালে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় নজরে পড়ল ভুবন কোথাও নেই। তখন আমরা নিশ্চিত হলাম ভুবনের সঙ্গে দেশাইয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। অতএব আমাদের এই রিসর্ট ছেড়ে বেরিয়ে যাওয়া একদম সঠিক সিদ্ধান্ত। আমরা তখন একটা চালাকি করলাম, আর চালাকি না করলে এই মারাত্মক হিংস্র প্রতিপক্ষের সাথে আমরা কিভাবেই বা লড়ব। প্রতিপক্ষের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে না পারলে আমাদেরও এই জঙ্গলে বিড়াল হয়ে ঘুরে বেড়াতে হবে। তাই আমরা শিলং যাওয়ার জন্য ট্রেকারে চললাম। কিন্তু প্রায় 5 কিলোমিটার যাওয়ার পরই আমার নিম্নচাপের লক্ষণ খুব জোরালোভাবেই আসলো। ফলে প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই, অগত্যা নামতেই হবে। ড্রাইভারকে আমার করুণ অবস্থা জানাতেই সে সাথে সাথেই গাড়িতে ব্রেক লাগিয়ে গাড়ি থামিয়ে দিল। আমি আর রূপেশ নেমে পড়লাম। নামার সময় ড্রাইভারের কাছে জানতে চাইলাম, আমরা কিভাবে আবার যাব, মানে আর কোনো গাড়ি পাওয়া যাবে কি? ড্রাইভার আমার কথা শুনে বললেন, अगले गाड़ी में आप लोग जा सकते हैं, अगले आधा घंटे के अंदर गाड़ी आ जाएगी। এই বলেই তিনি গাড়ি ছুটিয়ে বেরিয়ে পড়লেন। আমি ছুটলাম একটা ঝোপের দিকে। কিছু পরেই রূপেশও আমার দিকে ছুট লাগালো। পাশে গিয়ে চারিদিকে একবার সতর্ক দৃষ্টি ঘুরিয়ে বলল, নেরে চল, ঘুর পথে হেঁটে যেতে হবে। আশেপাশে যা দেখলাম কেউ নেই, আমরা ভুবনকে ধোঁকা দিতে সক্ষম হয়েছি। তাই কি? ভুবন হয়তো আগে থেকেই শিলং গিয়ে দাঁড়িয়ে আছে, বা তার কোনো চেলা আমাদের শিলংয়ে পদার্পণ না করার খবর দিয়ে দেবে। তাই সতর্কতা বাঞ্ছনীয়। আচ্ছা রূপেশ, এই সাতলাম সামাংয়ের বাড়ি থেকে কিন্তু একসঙ্গে বেরোনো যাবে না, আর বেরোলে সেটা ছদ্মবেশে, নইলে কিন্তু আমরা কেউই আর মানুষ থাকবো না। তা যা বলেছিস, যারা অসামাজিক কাজ করে পয়সা করতে চায় তারা পারে না এমন কোনো কাজ নেই। আমরা বেচারা সাতলাম সামাংকে খুব বিপদে ফেলেছি, বুঝলি? সেটা ঠিক, কিন্তু ওকে ঘুণাক্ষরেও বুঝতে দিলে হবে না। ওর কাছে অনেক খবর আছে, সেসব খবর ওদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ওরা শুধু বোঝে বেঁচে থাকার লড়াই, তাই সাবধান। আমার সাবধান বাণী শুনে রূপেশ কিছুটা চিন্তিত হয়ে চলা শুরু করল। আমরা প্রায় 2 ঘন্টা পর পৌঁছলাম। শুধু সাবধানে হাঁটার জন্যই একটু দেরি হলো। সতলাম সামাং আমাদের দেখে একগাল হেসে হিন্দিতে বলল, आइए आइए साहब, आ गए आप लोग। ওর উৎসাহ দেখে আমার মনের মধ্যে মোচড় দিয়ে উঠল। ওদের ভাবনাই এত আনন্দের কারণ। ওরা কিছুদিন ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে। সত্যি কথা বলতে কি, টাকার কারণেই সতলাম সামাং আমাদের ওখানে থাকাটাকে সমর্থন করেছিল। অভাব মানুষকে আনন্দ দিতে পারে। সেই দিন রাতে সামাংয়ের সাথে বিশেষ কোনো কথা হলো না, শুধু কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জানলাম। সামাং বেশ আগ্রহ নিয়ে এসব একে একে বলতে লাগলো। দর্শনীয় স্থানের কথা বলতে গিয়ে সোনালী বিড়ালের কথাও সে বলল। साहब, वो जो सोनाली बिल्ली है ना, वो बिल्ली देखने के लिए सब आदमी इधर आते थे और बहुत मज़ा लेते थे, क्योंकि जो बिल्ली इधर है वो देखने में बहुत बढ़िया है।
ये बिल्ली मामूली बिल्ली जैसा नहीं है, लेकिन अभी कोई नहीं आता। सुना है बिल्ली का एक बीमारी हुआ है, शायद उसी कारण 5 आदमी गायब भी हो गया। এই শুনে আমরা দুজনের মুখের দিকে ফিরে তাকালাম। তারপর সামাংকে গুড নাইট জানালাম। পরের দিন সকাল, অসম্ভব এক সুন্দর দিন বলেই মনে হলো। আকাশ নীল, সেই নীল আকাশে সোনালি সূর্য তার অপরূপ রং ঢালছে প্রকৃতিতে। সামাংয়ের বাড়ির অদূরে যে জঙ্গল, তার সব গাছগুলো যেন নেচে উঠছে বারবার। অপূর্ব সেই আলো। আমার পাশে সামাং দাঁড়িয়ে। সে আমাকে জিজ্ঞেস করল, साहब क्या देख रहे हो? তোমাদের এই জায়গা খুব সুন্দর। এই জঙ্গল, নদী আর এই সূর্য যেন এক একটা গয়না, প্রকৃতিকে সাজিয়ে তুলেছে। আচ্ছা সামাং, তোমাদের এখানে কোনো অসুবিধা হয় না? असुविधा मतलब परेशानी? ऐसे कोई दिक्कत नहीं है, लेकिन বলে সতলাং সামাং থেমে গেল। लेकिन কি সতলাম? हमारा इधर सब आदमी लोग नशे में डूब जाता है, पहले ऐसा नहीं थे बाबू। আমি আকাশের দিকে তাকিয়ে বেশি গুরুত্ব না দিয়ে জানতে চাইলাম, আচ্ছা ऐसा क्यों हुआ? আর কোনো কথাই সতলাং সামাং বলল না। তার চোখে আমি ভয় দেখতে পেলাম। কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু সতলাম তার ঘরে ঢুকে গেল। আমিও একটু নিরাশ হলাম। তারপর আমরা ভ্যাকসিনের কাজে 2 দিন ডুবে রইলাম। আজকে ওটার কাজ শেষ হবে। আমি যথারীতি সকালে উঠে বাইরে দাঁড়িয়েছি। রূপেশ এখনো ঘুমোচ্ছে। গত 2 দিন আমরা বেরোইনি, কারণ অ্যান্টিডোজটা প্রস্তুত করা প্রয়োজন। বাইরে দাঁড়িয়ে কি করা উচিত এই ভাবছি, তখন পাশে এসে দাঁড়ালো সতলাম সামাং। আমি তাকে গুড মর্নিং বললাম। গুড মর্নিং সতলাম। একটু হাসলো সতলাম, পরে বলল, इधर आप लोगों को बहुत तकलीफ हो रहा है। আমি একটু হেসে বললাম, অসুবিধা আমাদের নয়, তোমাদের হচ্ছে, আমাদের জন্য। ऐसे बोलेंगे तो बहुत शर्म की बात। आप लोग हमारा मेहमान है, हमारे लिए मेहमान तो भगवान का रूप होता है। বলে সামনের দিকে ঝুঁকে সে প্রণাম করে আর জিভ কেটে 2 কানে হাত দেয়। আমি এই সুযোগে বললাম, তোমাদের অসুবিধে কোথায় সেটা বললে না তো? চোখ বড় বড় করে সতলাং সামাং বলল, साहब ये बात कभी बताना नहीं, वो लोग बहुत खतरनाक है। जो भी उन लोगों के बारे में कुछ बोला वो सब गायब हो गया। কি ভাবছো তুমিও গায়েব হবে? আরে না না, এখানে তো আর কেউ নেই। তাছাড়া তুমি ওদের কি ক্ষতি করেছো? लेकिन साहब मैं दिल से उन लोगों का सर्वनाश मांगता हूँ। कितना खूबसूरत जिंदगी हमारा, वो लोग एकदम नरक बना दिया। তাহলে আর কি? যদি তুমি ওদের সর্বনাশ চাও, তাহলে সবকিছু বলছো না কেন? কে বলতে পারে, যদি তুমি সবকিছু খুলে বলো, তোমাদের সুদিন আবার ফিরবে না? সতলাম সামাং ভয় পেল। চারদিকে তাকিয়ে নিয়ে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘর বলতে ঝুপড়ি, বিভিন্ন লতা পাতা আর গাছের ডালে তৈরি দেয়াল, আর নানা রকম পাতার ছাউনি। এই ওদের সুখের ঘর। মাটির মেঝেতে লতার সুন্দর বুননে বানানো একটা কার্পেট পাতানো। সেখানেই সে আমাকে বসতে দিল। তারপর ফিসফিসিয়ে বলল, साहब एक टीवी का आदमी आया था, उन्होंने एक दिन फोन पे किसी से बात कर रहे थे। इस जंगल का दक्षिण दिशा में एक गुफा है, उस गुफा में एक राक्षस रहते हैं। वो राक्षस एक बहुत बड़ा माफिया है, ऐसे ही बता रहे थे। मैंने जंगल से लकड़ी लाने के लिए गया था, उसी वक्त मैंने सुना। उसका अगला दिन वो टीवी का आदमी जंगल में खो गया। আমি সব শুনলাম। বললাম, সতলাম এই কথা আর কাউকে জানিও না, তোমার কোনো ভয় নেই। তোমরা আবার আগের মতন সুদিন ফিরে পাবে। এই বলে আমাদের নির্দিষ্ট ঘরে গিয়ে রূপেশকে ঘুম থেকে টেনে তুললাম। এই কিরে, ঘুমিয়ে কাটাবি নাকি? ওঠ, ভ্যাকসিনের শেষ কাজটুকু তো বাকি। রূপেশ ধরফড়িয়ে উঠে বসল, চোখ মুছে বলল, হ্যাঁ হ্যাঁ, আরে ওটা তো এখনই করতে হবে, কিন্তু দেশাই ওর ওর কি হবে? আরে আগের কাজটা আগে হোক, তারপর না হয় পরেরটা নিয়ে ভাবো।
কি বলিস? সেটা তো করা উচিত নাকি? রূপেশ শুধু বলল, আর কোনো কথা না বলে চাপাটি আর সবজি খেলাম। তারপর আমি বসলাম অ্যান্টিডোজ বানানোর কাজে। কিন্তু রূপেশ বেরিয়ে পড়ল সেই গুহার খোঁজে। যদিও সে আদিবাসীদের মেকআপ নিয়েছিল। 3টে ভেড়া নিয়ে রূপেশ বেরিয়ে পড়ল। আমি মানা করেছিলাম, বলেছিলাম আমরা দুজনেই যাব, তাছাড়া অনেক কাজ তার আগে সারা দরকার। কিন্তু কে কার কথা শোনে? আমি অ্যান্টিডোজের কাজ শেষ করলাম। মনে এক পরম তৃপ্তি আসলো। এবার আর কোনো অতিপ্রাকৃত উপায়ে সোনালি বিড়াল জন্মাবে না। মনে পরম পরিতৃপ্তি নিয়ে আমিও একটা হনুমান টুপি পরে বেরিয়ে পড়লাম। রূপেশ বিপদে পড়তে পারে। প্রায় ঘন্টা 2 হয়ে গেল, এখনো রূপেশ ফিরল না। তাই ওকেই খুঁজতে বের হওয়া। যদিও আমারও এমন খুল্লাম খুল্লা বেরোনো উচিত হয়নি। আমি দক্ষিণ দিক ধরে হেঁটে চললাম। জঙ্গলের অপরূপ শোভা আমাকে অনেক কিছুই ভুলিয়ে দিচ্ছিল। ছোট ছোট পাহাড়গুলো যেন এই সুন্দর সকালের গয়না। পাতার ফাঁকে ফাঁকে হরেক পাখির ডাক যেন প্রকৃতির দীর্ঘ রাগে এক একটি আলাপ। আমি মুগ্ধ। এই মুগ্ধতা নিয়েই আরো ঘন্টা 2 পর রূপেশের দেখা পেলাম। ভেড়া 3টেকে গাছের সঙ্গে বেঁধে রেখে সে একটা গাছের নিচে বসে রয়েছে। আনবো না, চোখে মুখে বিরক্তির ছাপ। আমি এগিয়ে গেলাম। আমাকে দেখে একটু এদিক ওদিক তাকিয়ে ভালোভাবে দেখে নিয়ে বেজার মুখে বলল, না, পেলাম না, বুঝলি? শুধু যেন ঘুরেই চলেছি, কোথায় কি। আমি ঠোঁটের উপর আঙুল তুলে ওকে ইশারায় বললাম, ফিরে চল, আর কোনো কথা বলিস না। তারপরেই আমরা তাড়াতাড়ি ফিরে এলাম। সতলাং সামাংয়ের ঘরে এসে রূপেশ বলল, আদেও কি কোনো গুহা আছে? আর এই সতলাং সামাং আমাদের মিথ্যে কথা বলছে না তো? আচ্ছা, এও যদি ওই দেশাইয়ের লোক হয়? আমার মন কিন্তু কু গাইছে। অসম্ভব কিছুই না, সবই সম্ভব। এই সতলাং সামাং যদি দেশাইয়ের লোক হয় তবে আমাদের সতর্ক থাকাটাই প্রধান কাজ। আর সহজেই যদি সব কাজ পেরে যাব তাহলে ওরা এত বড় অপরাধের জাল বিছাতে পারত? ওদের সংগঠন এত ঠুনকো নয়। আমরা একটা ইন্টারন্যাশনাল মাফিয়া গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করছি, তাই অতি সাবধান। আর অবশ্যই বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। মনে রাখবি, গায়ের জোরে নয়, বুদ্ধির খেলায় ওদেরকে হারাতে হবে। নইলে আমাদের কপালে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তবে একটা কাজ আমরা শেষ করতে পেরেছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। রূপেশ যেন কি ভাবছিল। এবার সে আমার কথায় সাই দিয়ে বলল, হ্যাঁ রে, অ্যান্টিডোজ বানাতে পেরে আমরা প্রায় 50% কাজ এগিয়ে রাখতে পেরেছি। কিন্তু ওই গুহা খুঁজে না পেলে বাকি 50% কাজের কিছুই এগোনো যাবে না। সেটা ঠিক বলেছিস। এবার আমাদের ভাবা দরকার গুহা কোথায় কিভাবে থাকতে পারে। আচ্ছা, যারা এত বড় রিস্ক নিয়ে অসামাজিক কাজ করছে তারা নিশ্চয়ই গুহা খোলামেলা জায়গায় করবে না। শুধু তাই না, গোপনীয়তার চরমে যাবে। পরাগ, জানিস, যেখানে আমরা গিয়েছিলাম কাল জঙ্গলের ধার দিয়ে, জঙ্গলের মধ্যে যে জায়গাটায়, আমার মনে হলো ওখানে জনমানবের পা পড়ে না। দেখ, যেখানে মানুষ চলাফেরা করে সেখানে দেখলে বোঝা যায়, কিছু না থাকলেও পায়ে চলার রাস্তাটা ঠিক পাওয়া যায়। কিন্তু জঙ্গলের ধারে রাস্তা পেলেও ওই বিশেষ জায়গায় কোনো রাস্তা আমরা দেখিনি। কি ঠিক বলছি তো? একদম ঠিক। তবে ওখানে মানুষ যায়, কারণ আমি ওখানে চিপসের ছেঁড়া প্যাকেট দেখেছি। আমরা তো 2 রাত রিসর্টে ছিলাম। ওই 2 রাতে বেশ কিছু চিপসের প্যাকেট ওখানেই দেখেছিলাম। সে তো থাকতেই পারে, ওটা টুরিস্টদের জায়গা। মাথায় রাখতে হবে, ওখানে গত বেশ কয়েক মাস কোনো বাইরের মানুষ আসে না, শুধু স্যার এসেছিলেন। আর আমরা কেউই চিপস খাই না। আর যে প্যাকেটগুলো যেখানে পড়েছিল, মানে ওই ডাস্টবিনে, সেখানে 6-7 মাস ডাস্টবিন পরিষ্কার করা হয় না, এটা ঠিক মানা যায় না।
তাই আচ্ছা, তাহলে আমরা ধরে নিতে পারি একজন ওয়ার্ড বয় বা ভুবনের মধ্যে কেউ এই চিপস খায়। রূপেশের মধ্যে উৎফুল্লতা দেখা গেল। সে উত্তেজিত হয়ে বলল, জঙ্গলের ওইখানে ভুবনের যাওয়া আসা লেগেই থাকে, তাই কাল আর ভুল করলে হবে না। গুহার হদিশ আমাদের পেতেই হবে। আমিও কেমন উত্তেজিত হয়ে উঠলাম। বললাম, তবে আমরা বাকি কাজের শুরুর খুব কাছেই আছি, আর গুহা খুঁজে পেলেই দেশাই বামাল গ্রেপ্তার হল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বললাম, আমাদের বিপদ কিন্তু 10 দিকেই ছড়িয়ে রয়েছে, তাই খুব সাবধান। এতক্ষণ আপনারা শুনলেন তাপস ঘোষের লেখা সোনালী বিড়াল প্রথম পর্ব। আজকের গল্প পাঠে ছিল অর্ণব, শ্যামল, শ্রমিক, তাপস, তমাল, সচ্চিদানন্দ এবং আমি মনুতোষ। পোস্টার ডিজাইন প্রতাপ কুমার বিষয়, সম্পাদনা তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Down Mystery Lane.